আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এডমিশন যোদ্ধা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের সাধারণ জ্ঞান ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সমুদ্র বাংলাদেশের সমুদ্র সীমা, ভৌগোলিক বৈশিষ্ট্য, বর্তমান ও পুরাতন নাম ইত্যাদি বিষয় সম্পর্কে। সর্বপ্রথম আমরা জেনে নিই বাংলাদেশের সীমানা রয়েছে দুটি দেশের সঙ্গে। একটি হলো ভারত ও অপরটি হলো মায়ানমার। অনুরূপভাবে বাংলাদেশের সমুদ্র সীমানাও রয়েছে দুটি দেশের সঙ্গে। একটি হলো ভারত এবং অপরটি মায়ানমার। এখন আমরা দেখি বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য 711 কিলোমিটার কিংবা 716 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল কিংবা 22 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার। নটিক্যাল মাইল বলতে যেটা নৌ মাইল, সেটা আমরা দেখি একটু। রাজনৈতিক সমুদ্র সীমা কিন্তু 12 নটিক্যাল মাইল, কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এখানে রাজনৈতিক সমুদ্র সীমা বলতে বাংলাদেশের বিভিন্ন প্রদর্শনী কিংবা নৌবাহিনীর বিভিন্ন চলাফেরা বা সামরিক বিষয়াদির স্থাপন এবং অন্যান্য যেগুলো বিষয় রয়েছে, সেগুলো 12 নটিক্যাল মাইলের ভিতরে রাখা লাগবে। এবং এটাই রাজনৈতিক, যেখানের মধ্যে বাংলাদেশে তার সার্বভৌমত্ব এক্সারসাইজ করবে। আর যেটা অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, এই সীমানার মধ্য থেকে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংগ্রহ কিংবা মৎস্য শিকার ইত্যাদি কাজ করে। আমাদের এই দুইটা প্রশ্নের মধ্যে খুবই ঝামেলা লেগে যায়। আমাদের এটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত এর নাম হলো ইটলস। আচ্ছা, 1 নটিক্যাল মাইল সমান 1853 কিলোমিটার। জাস্ট এই দৈর্ঘ্যটুকু আমরা খুবই স্পেশালি জেনে রাখবো। এছাড়া বাকিগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। জাস্ট আমরা জেনে রাখবো এই তথ্যটা। এই বাকি দুটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। তো আমরা আসি এর পরবর্তীতে। বঙ্গোপসাগরের গভীরতম খাতের নাম হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। আর বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চলের দৈর্ঘ্য, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। উপরের তথ্যটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ইটলস সম্পর্কে একটু আগে পড়েছিলাম, তো আমরা একটু ইটলসে ফিরে ফিরবো আবার। তার আগে আমরা একটু আসি ইটলস সম্পর্কে আমাদের জানার একটা কারণ। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, যাদের সাথে আমাদের সমুদ্র সীমানা নিয়ে বিরোধ ছিল, তার সমাধান করে ইতরোস, এবং ওই রায়টা বাংলাদেশের পক্ষে আসে। তো আমরা সেই বিষয়টা সম্পর্কে দেখি। বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা জয়লাভ করে 14 মার্চ 2022 সালে। এই মামলার রায়ে
বাংলাদেশ পায় 1,11,631 বর্গ কিলোমিটার জায়গা। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এই সমুদ্র সীমা বিষয়ক মামলাটি নিষ্পত্তি করেন বা এই মামলাটি রায় দেন। সেই মামলাটির রায়ে বাংলাদেশ 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা বিজয় লাভ করে। এবং এটার পূর্ণরূপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার এটার পূর্ণরূপটা বিভিন্ন ভাবে প্রশ্নে আসতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। উপরে আছে ইটলস, এই ইটলস সম্পর্কে জেনে নিবেন। এরপরে আমরা নেক্সটে আসি বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমা। বাংলাদেশ এবং ভারতের সাথে যে সমুদ্র সীমা রয়েছে সেটা নিয়েও একটা মামলা হয়। সেই মামলাতে বাংলাদেশ কিছু সমুদ্র সীমা জয়লাভ করে। আমরা সেটা সম্পর্কে একটু দেখি। বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা জয়লাভ করে 7 জুলাই 2014 সালে। এই সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় নেদারল্যান্ডসে অবস্থিত স্থায়ী সালিসি আদালত পিসিএ তথা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এই সমুদ্র সীমা নির্ধারণ মামলার রায় হয়। বাংলাদেশ ভারতের মধ্যে সমুদ্র সীমা বিরোধ ছিল 25,602 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে, যেটা রায়ের মাধ্যমে বাংলাদেশ লাভ করে 19,467 বর্গ কিলোমিটার জায়গা। ভেরি ইম্পর্টেন্ট। এবং পিসিএ এই দুইটার পূর্ণরূপ। এবং এটা অবশ্যই প্রশ্নে আসার মতো প্রশ্ন যে বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমার মামলার নিষ্পত্তি করে কোন আদালত, পিসিএ এবং বাংলাদেশ ও মায়ানমার, এই দুইটা আদালতের বাংলাদেশ এবং মায়ানমারের যেটা সেটা নিষ্পত্তি করে ইটলস। মায়ানমারের সাথে নিষ্পত্তি করে ইটলস। আর অপরদিকে ভারতের সাথে আমাদের সমুদ্র সীমার যে বিরোধ রয়েছে সেটা নিষ্পত্তি করে পিসিএ তথা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন কাউন্সিল। এরপরে আসি বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য। বাংলাদেশের মোট জেলা 66। আরো একটা প্রস্তাবিত জেলা হচ্ছে, সেটা এখনো আলোর মুখ দেখেনি, তাও আমাদের সে সম্পর্কে জানা প্রয়োজন। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মোট জেলা ছিল 19টি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মোট জেলা ছিল 19টি। এদেরকে বৃহত্তর জেলা বলা হয়। আর বাংলাদেশের বিভাগ রয়েছে বর্তমানে 8টি। আমরা আসি কোন বিভাগে কয়টি জেলা রয়েছে। এটার মধ্যে ঢাকা ভেরি ইম্পর্টেন্ট, চট্টগ্রাম ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা জেলা অবশ্যই আপনারা দেখে রাখবেন। সরি, এই দুইটা বিভাগ দেখে রাখবেন, এই দুইটা বিভাগ থেকে প্রশ্ন আসে। এবং এরপরে সবচেয়ে বেশি আসে রাঙ্গামাটিকে নিয়ে প্রশ্ন। এটা চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় জেলা এবং একাধারে বাংলাদেশের সবচেয়ে বড় জেলাও রাঙ্গামাটি। এরপরে আপনারা ছোটখাটো কিছু তথ্য, নারায়ণগঞ্জ এবং লালমনিরহাট যেটা ছিটমহলের কারণে গুরুত্বপূর্ণ, জয়পুরহাট খনিজ সম্পদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা সর্বশেষ ময়মনসিংহ সম্পর্কেও একটু জেনে রাখবেন। এগুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপরে আসি বাংলাদেশের একটু এক মিনিট দেখি।
আচ্ছা, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমরা আসি এরপর একটু দেখি সিটি কর্পোরেশন। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 12টি। এর মধ্যে সর্বশেষ সিটি কর্পোরেশন তথা 12তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ, আর বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর। ঢাকা বিভাগে জেলার সংখ্যা 13টি, আগে পড়ছি। ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কুমিল্লা, জনসংখ্যায় বড় বিভাগ ঢাকা, আর আয়তনে বড় বিভাগ চট্টগ্রাম। আমরা দেখি একটু আগে যেটা পড়ছিলাম, আয়তনে বড় জেলা রাঙ্গামাটি। এটা চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় জেলা এবং বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এরপরে আছে আয়তনে ছোট জেলা নারায়ণগঞ্জ। একাধারে ঢাকা ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা এবং বাংলাদেশের ছোট জেলা, যার আয়তন হচ্ছে 687.76 বর্গ কিলোমিটার। এটা আয়তনটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের জন্য নারায়ণগঞ্জ জেলার নামটা খুব ইম্পর্টেন্ট। জনসংখ্যায় ছোট জেলা বান্দরবন, আয়তনে বড় থানা শ্যামনগর, সাতক্ষীরা। এরপর আসি আয়তনে ছোট থানা, সেটা হচ্ছে ঢাকা জেলার ওয়ারি থানা। জনসংখ্যায় বড় থানা, এই জিনিসটা একটু স্কিপ করি। জনসংখ্যায় বড় থানা হবিগঞ্জ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জন্য এটা, জনসংখ্যায় ছোট থানা রাজস্থলী রাঙ্গামাটি। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং হবিগঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসি আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের কোনো না কোনো পরীক্ষায় আমরা এখান থেকে প্রশ্ন পেয়েই থাকি। সেটা হচ্ছে জেলার পূর্ব নাম কোনটা, বা চট্টগ্রাম জেলার পূর্ব নাম কি ছিল, বা ঢাকার পূর্ব নাম কিংবা আদি নাম কিংবা অপর নাম কি ছিল। আমরা একটু দেখি। সর্বপ্রথম আছে ময়নামতি। ময়নামতির পুরাতন নাম ছিল রোহিতগিরি, ইম্পর্টেন্ট। নিঝুম দ্বীপ, অপর নাম ছিল বাউলা চর ভোলা, এর অপর নাম ছিল শাহবাজপুর। আসাদ গেট, আসাদ গেটের নাম ছিল আগে আইয়ুব গেট, সেটা ভাষা আন্দোলনের শহীদ আসাদের স্মরণে সেটার নাম পরবর্তীতে আসাদ গেট রাখা হয়। শেরে বাংলা নগর, এর পূর্ব নাম ছিল আইয়ুব নগর। লালবাগ কেল্লা, এর অপর নাম কিংবা পুরাতন নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। তারপরে আছে কুষ্টিয়া। কুষ্টিয়ার এখানে দেওয়া আছে, এটা আসলে নদিয়া ছিল, একটু কারেকশন। ফেনী, এর অপর নাম ছিল শমশেরনগর। আশা করি এই জায়গাটা থেকে আপনারা কুষ্টিয়াটা গুরুত্বপূর্ণ, ময়নামতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আহ, এরপর আসি দিনাজপুর। দিনাজপুরের অপর নাম ছিল গান্ডোয়ালের, মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপর আছে খুলনা জাহানাবাদ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে ফরিদপুর। তারপর আসে রাঙ্গামাটি মহাস্থানগড়। আর দেখি মহাস্থানগড়ের পুরাতন নাম ছিল পুন্ড্রনগর কিংবা পুন্ড্রবর্ধন। সোনারগাঁও এর পূর্ব নাম সুবর্ণগ্রাম। রাজশাহী রামপুর বোয়ালিয়া। নোয়াখালী সুতারম বা বুলু। আমি এখানে যে জিনিসগুলো দাগাই দিলাম এগুলো একদম না দেখে কেউ পরীক্ষার হলে যাবেন না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, তবে আপনারা বাকিগুলাও খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমরা আসি এরপরে বাগেরহাট। এর পূর্ব নাম ছিল খলিফাবাদ। যশোরের পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। এই দুইটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং কেউ
এই দুটা জিনিসের মধ্যে আশা করি মিক্সড করবেন না। এরপরে আসি কক্সবাজার। তার পূর্ব নাম অনেকগুলো আছে, আপনারা জেনে নেবেন। সাম্প্রতিক সময়ে কক্সবাজার বিভিন্ন কারণে বিমানবন্দর হওয়া এবং কক্সবাজারের একটা উপজেলা মহেশখালী, সেখানে গভীরতম সমুদ্র বন্দর, তারপরে সেন্ট মার্টিন এবং অন্যান্য কারণে আমাদের জন্য কক্সবাজার বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। ঢাকার পূর্ব নাম ডাবেকা ঢাকা ছিল। চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ। ইসলামাবাদ নামকরণ কে করেছিল? পর্তুগেজ নামটা দিয়েছিল পর্তুগিজরা, এবং বীর চট্টলা যেটা এখনো বলা হয়। আপনার এই তিনটা নাম খুবই খেয়াল রাখবেন। এবং ইসলামাবাদ নামটা মোগল আমলের, তারপর পর্তুগেজ নামটা পর্তুগিজরা দিয়েছিল। সো নামকরণের ইতিহাস এবং নাম, এই দুটো জিনিস আপনারা দেখবেন। সিলেট থেকে, সিলেটের পুরাতন নাম জালালাবাদ বা শ্রীহট্ট, এটা অপর নাম, আপনারা দেখবেন। এটা একটু, আমার সাউন্ড এবং স্ক্রিন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবেন জি ভাই, আপনার। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি জেলা, সেটা হলো বরিশাল। এই বরিশাল জেলার আমরা কিছু নাম দেখতে পাই: চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর, বাকেরগঞ্জ। এখান থেকে বাকি দুইটা নাম না আসলেও এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায়শই পরীক্ষায় দেখতে পাই চন্দ্রদ্বীপ নামটা আমাদের জন্য আসে। আমরা এটা খুবই ভালো করে দেখে রাখবো। বরিশালের পুরাতন নাম চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর, বাকেরগঞ্জ, দুইটা নামও আসে কমন আসার মতো, কিন্তু আমরা চন্দ্রদ্বীপটাকে খুব বেশি গুরুত্ব সহকারে মুখস্থ করবো। কুমিল্লার অপর নাম ত্রিপুরা, ভেরি ইম্পর্টেন্ট। ময়মনসিংহ, নাসিরাবাদ ইম্পর্টেন্ট। উত্তরবঙ্গ বরেন্দ্রভূমি দেখে নিব, গাজীপুর জয়দেবপুর। এরপর আসি শাহবাগ, বাঘ এই শাহেনশাহ থেকে শাহবাগ আসলে খুব একটা পরিবর্তন হয় নাই, তাও দেখে রাখা দরকার, কারণ শাহবাগ আমাদের দেশের সবসময় আলোচিত বিষয়। গাইবান্ধার অপর নাম ভবানীগঞ্জ। আচ্ছা, আমরা একটু ভৌগোলিক উপনাম গুলো একটু খেয়াল করি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, এটা ভেরি ইম্পর্টেন্ট তথ্য। এখনো পর্যন্ত তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় নাই, আশা করি ইনশাল্লাহ সামনে আসবে। শর্ট ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো ভোলা। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, 360 আউলিয়ার দেশ সিলেট। পর্যটন রাজধানী কক্সবাজার, বৃহত্তম সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য হচ্ছে 120 কিমি বা কিলোমিটার। সেন্ট মার্টিনের দুর্গ বলতে পারি এটা। তারপরে এটাকে কেন্দ্র করে আমাদের যেটা আছে কক্সবাজার, সেটা হলো কক্সবাজারের সেন্ট মার্টিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের দুর্গ এবং সেন্ট মার্টিনের অপর নাম নারিকেল জিঞ্জিয়া বা সেরাদ্বীপ। এই জিনিসগুলো আমরা নোট ডাউন করে রাখবো। এরপরে আসি ট্রাস্টেড ডেন্ডি, একটু আসি। ট্রাস্টেড ডেন্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, ভেরি ইম্পর্টেন্ট। সাইবার সিটি সিলেট, আর সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। হেলথ সিটি বা স্বাস্থ্য নগরী বলা হয় চট্টগ্রামকে। বাংলাদেশের কুয়েত বলা হয় খুলনাকে। এটা কি কারণে কুয়েত বলা হয় সেটা আপনারা একটু দেখবেন। প্রথম ওয়াইফাই নগরী ছিল সিলেট। আচ্ছা, উপনামগুলো একটু দেখি। হিমালয়ের কন্যা পঞ্চগড়, এই হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড়কে। এই পঞ্চগড়ে গরমের সময় মাশাআল্লাহ গরম খুব বেশি, সাথে শীতের সময় শীত বেশি।
বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কিন্তু এই জায়গাগুলো থেকে। যদিও বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুল, বাংলাদেশের উষ্ণতম স্থান হলো নাটোরের লাল লালপুল উষ্ণতম, নাটোরের লালপুল। আশা করি এটা বুঝতে পারবেন। তারপর দেখি সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে। কুয়াকাটার বিশেষত্ব কি আমরা একটু দেখি। কুয়াকাটার বিশেষত্ব হলো এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত। কুয়াকাটার বিশেষত্ব হলো এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা একসাথে উপভোগ করা যায়, সূর্যোদয় প্লাস সূর্যাস্ত। যার কারণে দেশি বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এটা খুবই আকর্ষণীয় বিষয়। এবং আমরা সেই সাথে কুয়াকাটার আয়তন সম্পর্কেও ইনশাল্লাহ ধারণা রাখবো। এরপরে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ এখানে সুন্দরবনকে দেখাচ্ছে, আমরা সেটাও দেখবো এবং ভোলা সম্পর্কেও তথ্যটা দেখে নিব। তারপরে এই তথ্যটা আমরা একটু স্কিপ করে যাই আপাতত, এটা একটু স্কিপ করে যাই আমরা। তারপর দেখি রাঙ্গামাটির সাদ বলা হয় সাজেককে, যে সাজেক যাওয়া আমাদের জন্য খুবই স্বপ্ন। তারপর উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়া। সোনালী আঁশের দেশ বাংলাদেশ, প্রথম ডিজিটাল জেলা যশোর। তারপরে নীরব খনির দেশ বাংলাদেশ, বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশাল, ওয়াইফাই নগরী সিলেট। আর বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় ঠাকুরগাঁওকে। একটু দুঃখিত, আমি একটু লিখি। রুটির জুড়ি বলা হয় ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওকে বলা হয় বাংলাদেশের রুটির জুড়ি। আর ওয়াইফাই নগরী সিলেট, সিলেটের অন্যান্য নাম 360 আউলিয়ার দেশ। এরপরে আমরা একটু পড়াশোনা করব ছিটমহল নিয়ে। একটু আসি, আমরা মানচিত্রটা একটু পরে দেখব। আগে একটু দেখি ছিটমহল কাকে বলে। কোনো একটি রাষ্ট্রের একটি এলাকা, যে এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, তা ছিটমহল। সংক্ষেপে আমি একটু উদাহরণ দিই। ধরেন তাজমহল বাংলাদেশের মালিকানায় থাকা সম্পদ বা একটা ভূমি, যার সব দিকে রয়েছে ভারত। এখন বাংলাদেশের যে ভূমিটা ভারতের মধ্যে রয়েছে, ভারতের মধ্যে থাকার কারণে বাংলাদেশের এই ভূমিটি হল, বাংলাদেশের মালিকানায় থাকা এই ভূমিটা ছিল একটা ছিটমহল বাংলাদেশের জন্য। তো ছিটমহল মূলত জিনিসটাই হলো আমার একটা সম্পত্তি, সেটা আপনার বাড়িতে রয়েছে কিন্তু মালিকানা আমার, কিন্তু চারদিকে আপনার বাড়ি হওয়ায় আমি ওই সম্পত্তির যেটা ভোগ, দখল কিংবা শাসন করা যা আছে সেটা আমি ঠিকভাবে করতে পারছি না। ওইরকম একটা সমস্যা। তো এসব সমস্যার সমাধানের জন্য একটা
চুক্তি হয়, সেই বিনিময় সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যে মোট ছিটমহল ছিল 162টি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি এবং অধিকাংশই ছিল ভারতের কোচবিহারে। অধিকাংশই ছিল, ছিটমহলের সংখ্যা ভেরি ইম্পর্টেন্ট, এবং অধিকাংশ ছিল ভারতের কোচবিহারে, বর্তমান মালিক সেগুলোর জন্য ভারত। এরপরে দেখি বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল 111টি। 111 + 51 = 162। আয়তন খুব একটা ইম্পর্টেন্ট না, সংখ্যা ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে অবস্থিত ভারতের ছিটমহলগুলো ছিল 60টি জেলায়। নীলফামারীতে 7টি, লালমনিরহাটে 59, পঞ্চগড়ে 36, কুড়িগ্রাম হলো 12টি। এখানে লালমনিরহাটের একটা নাম ছিটমহল, ছিটমহলের জেলা বলা হয়। ছিটমহলের জেলা বলা হয় লালমনিরহাটকে। বিষয়টা একটু নোট ডাউন করে রাখবেন। এরপর আসি আমরা ছিটমহল চুক্তি। এই চুক্তি সম্পাদন হওয়ার পরবর্তীতে বাংলাদেশের সংবিধানেও কিন্তু পরিবর্তন আনা লাগছে। আমরা একটু দেখি। প্রথম ছিটমহল চুক্তি 16 মে 1974 সালে। এটার অপর নাম ছিল মুজিব ইন্দিরা চুক্তি, বা চুক্তির নামে মুজিব ইন্দিরা চুক্তি। এই চুক্তিটির মূল বিষয় ছিল উভয় দেশের ভিতরে থাকা ছিটমহলগুলোর সমাধান কিংবা হস্তান্তর। বাংলাদেশের ছিটমহল বিষয়ে চুক্তি আছে সংবিধানের 3য় সংশোধনীতে। মূলত এইখানে যে বিষয়টা আমাদের দেখতে হবে, 3য় সংবিধানই করাই হয়েছিল এই ছিটমহলগুলো যে হস্তান্তর করা হয়েছে সেটার বৈধতা দানের জন্য বা নিমিত্তে 3য় সংশোধনী আনা হয় সংবিধানে। সর্বশেষ ছিটমহল চুক্তি কার্যকর হয় 2015 সাল। তারিখটা একটু দেখবেন। সরি, চুক্তি কার্যকর হয় 2015 সালের 6 জুন। ঠিক আছে, ধন্যবাদ। আমি কার্যকর চুক্তি কার্যকর। এখন দেখেন বিনিময়টা কখন হয়। উভয় দেশের ছিটমহল বিনিময় হয় 31 জুলাই মধ্যরাতে 12টা 1 মিনিট, তথা 1 আগস্ট 2015। এটা একটু ঠিক সময় হলেও পারতো, কিন্তু আমাদের জন্য একটা কনফিউশনের জায়গা রেখে দিচ্ছে। আমরা এই বিষয়ে সতর্ক থাকবো। উভয় দেশের ছিটমহল বিনিময় হয় 31 জুলাই মধ্যরাত তথা 1 আগস্ট 2015। ছিটমহল বিষয় চুক্তি ভারতের সংবিধানের 100তম সংশোধনীর বিষয় ছিল। এই জায়গা থেকে আপনারা যেটা মেন বিষয় খেয়াল রাখবেন সেটা হলো সংবিধান, বাংলাদেশ 3য়, আর ভারত তাদের 100তম সংশোধনী আনে এই চুক্তি কার্যকরের জন্য। এরপরে আছে আমাদের 3 বিঘা করিডোর সম্পর্কে। আমরা একটু দেখি 3 বিঘা করিডোরটা। আপনারা দেখেন কেমন। এই 3 বিঘা করিডোর, এই করিডোরটা দিয়ে ভারত একটা যোগাযোগের জন্য খুবই ভালো ব্যবস্থা পাচ্ছে আর কি। এই জায়গাটা মূলত বাংলাদেশের মালিকানাধীন, বা বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা দহগ্রাম, অঙ্গরপোতা ইত্যাদি জায়গায়। দেখেন করিডোর কাকে বলে। একটি দেশ তার নিজ সার্বভৌমত্বের বিচ্ছিন্ন অংশ বা দূরবর্তী অংশে যাতায়াতের সুবিধার জন্য অপর একটি সার্বভৌমত্বের স্থল, নৌ, আকাশপথ ব্যবহার করার নামেই করিডোর। দেখেন দহগ্রাম, এটা কোচবিহার ভারতের। দেখেন 3 বিঘা করিডোর। এখন সরি, কুচিল বাড়ি ভারতের, একটু মিস্টেক হয়েছে।
দেখেন, এই যে 3 বিঘা করিডোর জায়গাটা, সেটা মূলত বাংলাদেশের সীমানার মধ্যে রয়েছে এই জায়গাটা। সেই জায়গাটা দ্বারা ভারত তার সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ রক্ষার্থে সেটা ব্যবহার করতে চায়। তো বাংলাদেশ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেটা ভারতকে দেয়নি, কিংবা সেই চুক্তি এখনো সেই চুক্তি এখনো কার্যকর হয়নি। 3 বিঘা করিডোরটা অবস্থিত লালমনিরহাট জেলায় তিস্তা নদীর তীরে। 3 বিঘা করিডোর ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত, যেখানে এই করিডোর দিয়ে ভারত দহগ্রাম ও অঙ্গরপোতা ছিটমহল যাতায়াত করত। এটাই ছিল কাহিনী। মূলত ভারত তার যোগাযোগ রক্ষার্থে এই 3 বিঘা করিডোর দাবি করে, বা এই 3 বিঘা করিডোরের যাতায়াত সুবিধা দাবি করে। ভারত 3 বিঘা করিডোর ইজারার মাধ্যমে বাংলাদেশকে প্রদান করে 26 জুন 1992 সালে। 3 বিঘা করিডোরের বিনিময়ে ভারত নেয় বাংলাদেশ বেরুবাড়ি, পঞ্চগড়, ছিটমহল। তো পরে এটার একটা আনুষ্ঠানিক সমাধানে আসে দীর্ঘ আলোচনা, জল্পনা কল্পনার পরে। তারপরে বেড়ুবাড়ি নিয়ে তো ভারতকে ওই অঞ্চলে তাদের সুবিধা কিংবা চুক্তি অনুযায়ী এই জায়গাটুকু প্রদান করে। তো আমাদের পড়া ছিল এই জায়গা এইটুক সম্পর্কে। তবে করিডোর সম্পর্কে আমাদের আর একটু পড়াশোনা করা লাগবে। আচ্ছা, করিডোর সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত পড়বো। করিডোরের চুক্তিগুলো নিয়ে আমাদের জানা লাগবে। বর্তমানে সাম্প্রতিক সময়ে নানা কারণে সেভেন সিস্টার্স এর রাজনৈতিক ভূমিকা আলোচনায় আসার কারণে আমরা নেক্সট ক্লাসে করিডোর সম্পর্কে আরেকটু পড়াশোনা করব ইনশাল্লাহ। এখানে আপনারা জাস্ট এইটুকু, 3 বিঘা করিডোর, এটা অবস্থিত, এটার অবস্থান, এবং সেটা ভারতের দহগ্রাম এবং অঙ্গরপোতা যে যাতায়াত ব্যবস্থা ছিল, এবং সেটার যে চুক্তি 26 জুন 1992 সালে যে ইজারার মাধ্যমে প্রদান করা হয়, এইসব বিষয়ে আপনারা জানবেন। এবং এর পাশাপাশি বর্তমান সময়ে যেটা আলোচনায় আসছে, মানে ট্রানজিটের বিষয়ে, সেটা কিন্তু এই 3 বিঘা করিডোর মূলত এখান থেকেই সূচনা। সো 3 বিঘা করিডোরের সঙ্গে আমরা ইনশাআল্লাহ ট্রানজিটকেও রিলেটেড করার চেষ্টা করব। আশা করি আমাদের পড়া সহজ হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস হয়তো বিভিন্ন কারণে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে পুরোদমে চেষ্টা করব ভালোভাবে ক্লাসকে উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।